তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় হিসাবের বইসমূহের আরেকটা গুরুত্বপূর্ণ জাবেদা যেটাকে বলা হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদা। আশা করি নগদ প্রাপ্তি জাবেদার তোমরা কি মোটামুটি একটু আইডিয়া আছে, কিন্তু আজকে আমরা বিস্তারিত জানবো কিভাবে একটা নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত করতে হয় এবং আমরা আবার একটু বোঝার চেষ্টা করব নগদ প্রাপ্তি জাবেদা আসলে কি, কেন করতে হয় এবং আমরা কিভাবে করতে পারি। নগদ প্রাপ্তি বোঝার জন্য এখানে কিন্তু নামের মধ্যে জিনিসটা তোমার দেওয়া আছে, এটাকে বলা হয় নগদ প্রাপ্তি জাবেদা। অর্থাৎ তুমি যদি নগদ টাকা পাও, নগদ যদি তোমার কাছে কি হয়, ইনফ্লো হয়। ইনফ্লো মানে হচ্ছে তোমার কাছে যদি নগদ টাকা আসে তখনই আমরা কোথায় লিখবো, নগদ প্রাপ্তি জাবেদায় লিখবো। সেটা তুমি যেখান থেকে টাকা পাও না কেন, নগদ প্রাপ্তি জাবেদায় তুমি নগদ টাকা পেলেই কিন্তু ওই জাবেদার মধ্যে লিখে ফেলতে হবে। দ্যাটস দ্য কনসেপ্ট। এখন আমরা সেই নগদ প্রাপ্তি জাবেদা করার জন্য একটা যদি ম্যাথ টাইপের একটা জিনিস দেখি, যেটা খুবই কমন একটা ম্যাথ, যেগুলো তোমার পরীক্ষায় আসতে পারে, সেরকম একটা সাধারণ একটা ম্যাথ দেখছি। যেমন প্রথমত আমরা এখানে দেখতে পাচ্ছি যে 2021 সালের মে মাসে মাহবুব এন্টারপ্রাইজের ব্যবসায় সংগঠিত লেনদেন দেওয়া আছে। আমাকে এখানে দুইটা নগদ প্রাপ্তি জাবেদা এবং নগদ প্রদান জাবেদা প্রস্তুত করতে বলছে, সেগুলো আমরা করব। তবে আজকের ভিডিওতে আমরা নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত করব, এরপরের ক্লাসে নগদ প্রদান জাবেদা প্রস্তুত করব। এখন করার জন্য আমাকে দেখতে হবে আমি লেনদেনগুলোর মধ্যে কোন লেনদেনগুলা আমি নগদ টাকা পাইছি, অর্থাৎ আমার প্রতিষ্ঠানে নগদ আসছে বা মাহবুবা এন্টারপ্রাইজে নগদ টাকা আসছে, সেরকম লেনদেনগুলো আগে একটু খুঁজে বের করতে হবে। যেমন মালিক অতিরিক্ত মূলধন বিনিয়োগ করছে, আমি বলছিলাম যেখান থেকে আসুক না কেন টাকা যদি প্রতিষ্ঠানের ভিতরে আসে সেটাই হচ্ছে আমার নগদ প্রাপ্তি জাবেদায় আসবে। তাহলে মেয়ের 1 তারিখ এটা অবশ্যই আসবে, কারণ মালিক মূলধন বিনিয়োগ করছে মানে প্রতিষ্ঠানে নগদ টাকা আসছে। পণ্য ক্রয় করলে অবশ্যই নগদ টাকা চলে যাবে, এটা আমরা লিখবো না, কিন্তু নগদে বিক্রি করছে, নগদে বিক্রি করলে এটা আমার আসবে। প্রচার খরচ বাবদ প্রদান করা হলো, এটা টাকা দিছে। তারপর হচ্ছে সিমির নিকট পাওনা 20,000 টাকা পূর্ণ নিষ্পত্তি, টাকা পাওয়া গেল মানে নগদ টাকা পাইছি, যেখান থেকে পাই না কেন আমি পাইছি। তুলির নিকট দেনা পাওনা সব কিন্তু প্রদত্ত হলো, এটা প্রদত্ত হলো, সেটা আমরা হবে না। 18 তারিখ সিয়ামের নিকট হতে অফিস সরঞ্জামাদি ক্রয় মানে আমার এটা চলে গেছে। শিমুলোর নিকট ধারে বিক্রয় বাবদ এত টাকা পূর্ণ নিষ্পত্তিতে এত টাকা পাওয়া গেল, কিন্তু এটা হচ্ছে পাওয়া গেল মানে আমার এখানে অবশ্যই এটা আসতে হবে। বিনিয়োগের সুদ প্রাপ্তি যেখান থেকে পাই না কেন পাইছি, সুতরাং আমার এটা আসতে হবে। 28 তারিখ অভির নিকট দেনা 12,500 টাকা, এটা প্রদত্ত হলো মানে আমার এটা প্রাপ্তি জাবেদায় আসবে না। আশা করি বুঝতে পারছো। আমি যদি কথা স্পিডে বলি তোমরা সেটা স্পিডটা অবশ্যই কমাই দিতে পারো, আর যদি কথা স্লোলি বলি তোমরা স্পিডটা বাড়াই দিতে পারো। এভাবে অ্যাডজাস্ট করে আশা করি তোমাদের সুবিধা মতো ক্লাসটা করতে পারবা। এখন নগদ প্রাপ্তি জাবেদা করার জন্য আমাদের অবশ্যই একটা ছক আঁকতে হবে, একটা স্পেসিফিক ছক আঁকতে হবে এবং তোমাকে সেটা ওভাবে লিখতে হবে। স্পেসিফিক ছকের মধ্যে আমার টাকার কলামকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে ডেবিট আর একটা হচ্ছে ক্রেডিট। অনেক সময় এই ডেবিট ক্রেডিটগুলো আলাদাভাবে লিখে না, সরাসরি কলামগুলো বসায় দেয়, কিন্তু আমরা বোঝার সুবিধার্থে ডেবিট ক্রেডিটগুলো আলাদাভাবে লিখছি। এখন তুমি যদি একটু চিন্তা করো, আমরা যদি নগদ টাকা পাই যেগুলা লেনদেন, সেগুলো যদি নগদ প্রাপ্তি জাবেদায় লিখি, আমার নগদ প্রাপ্তি জাবেদার জন্য আমরা দাখিলাটা কিভাবে দিব, সেটা অবশ্যই নগদান হিসাব ডেবিট হবে। সেই কারণেই তো নগদ আসবে বলবো, যে তোমার যদি নগদ টাকা আসে তুমি নগদান হিসাবকে অবশ্যই কি করবা, ডেবিট করবা, রাইট। তারপর তুমি ওই নগদ টাকাটা অনেক জায়গা থেকে পাইতে পারো, এই জায়গাগুলো আমরা দেখব। তাহলে নগদ যেহেতু আসতেছে, সুতরাং আমি ডেবিট পাশে নগদ অবশ্যই আমাকে নগদটা লিখতে হবে। এখন নগদ যখন তুমি পাচ্ছ তখন আরেকটা জিনিস আমরা দিতে পারি, সেটা হচ্ছে বাট্টা। তুমি কারো কাছ থেকে যখন টাকা নিচ্ছ বলতে পারো যে ঠিক আছে ভাই, আপনি আমাকে টাকা দিচ্ছেন, আমি আপনাকে 10 টাকা বাট্টা দিলাম, 100 টাকা বাট্টা দিলাম। এই জন্য আমরা প্রদত্ত বাট্টাটাকে ডেবিট করি, প্রদত্ত বাট্টা। প্রদত্ত কেন, তুমি নগদ টাকা পাচ্ছ তখন কিন্তু তোমাকে বাট্টা দিতে হবে। তুমি যখন নগদ টাকা কাউকে পরিশোধ করবা তখন তুমি বাট্টা পাবা, যেহেতু প্রাপ্তি যাবে না, আমি নগদ পাচ্ছি, সুতরাং আমাকে প্রদত্ত বাট্টা দিতে হবে। এখন ক্রেডিট পাশে কী কী হতে পারে, ক্রেডিট পাশে হতে পারে তুমি নগদ টাকাগুলো থেকে পাইতে পারো। নগদ টাকা তুমি বিক্রয় করে পাইতে পারো, ফার্স্ট অফ অল তুমি পণ্য বিক্রি করলে নগদ টাকা পাইতে পারো। তোমার প্রাপ্য হিসাব যদি থাকে, প্রাপ্য হিসাব মানে হচ্ছে দেনাদার যদি থাকে, ওদের কাছ থেকে তুমি নগদ টাকা পাইতে পারো। আর এগুলো ছাড়াও আরও অন্যান্য কিছু হিসাব আছে যেগুলোর কাছ থেকে তুমি নগদ টাকা পাইতে পারো। এই হচ্ছে আমরা টাকার কলাম, ডেবিট এবং ক্রেডিট টাকা। ডেবিট কলামে দুইটা ঘর থাকবে, নগদ এবং প্রদত্ত বাট্টা। ক্রেডিট কলামে বিক্রয়, প্রাপ্য হিসাব এবং অন্যান্য হিসাব নামে আমার 3টা কলাম থাকবে। আর বাকিগুলো হচ্ছে তারিখ। তারপরে এখানে বেসিক্যালি হিসাবের কাত হবে ক্রেডিট হিসাব কাত, কারণ তুমি নগদ যেহেতু ডেবিট, সুতরাং তোমাকে কেন উল্টাটা লিখতে হবে, ক্রেডিট হিসাব কাত লিখলে হয়েছে। ক্রেডিট হিসাব কাত, আর এটা হচ্ছে সূত্র অথবা রেফারেন্স, তুমি যেটাই বলো না কেন। এখন আমরা সরাসরি, আমরা যেহেতু লেনদেন চিহ্নিত করে ফেলছি, কলাম এঁকে ফেলছি, এখন আমরা জাস্ট অঙ্কটা বসাই দেব। প্রথমত আমরা দেখতে পাচ্ছি 2021 মে 1 মালিক কর্তৃক ব্যবসায় অতিরিক্ত মূলধন বিনিয়োগ করছে, অর্থাৎ এটা মূলধন হিসাবে আসছে। এখন আমরা যদি এখানে বসাই 2021
1 তারিখ কি হিসাবে আসছে, নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট হবে, যেহেতু মূলধন আনছে প্রতিষ্ঠানে, সুতরাং আমি মূলধন হিসাবকে ক্রেডিট হিসাব কাট বলে এখানে লিখে ফেলবো। মূলধন হিসাব কত টাকা, 40,000 টাকা আনছিল, তাহলে নগদ টাকা 40,000 টাকা প্রতিষ্ঠানে আনছে সরাসরি। এটার সাথে সাথে তোমাকে বুঝতে হবে ক্রেডিটে কোথায় আসবে, এটা কি বিক্রয়, বিক্রয়ে আসবে না। এটা কি প্রাপ্য হিসাব, না মালিক ওর প্রাপ্য হিসাব না, তাহলে এটা কি মূলধন, মূলধন নাই, সে কারণে আমরা অন্যান্য হিসাবে 40,000 টাকা লিখে দিব। অর্থাৎ সেটা বিক্রয় এবং প্রাপ্য হিসাবের মধ্যে না আসে, বিক্রয় এবং প্রাপ্য হিসাবের মধ্যে যদি না আসে আমরা সেটা মূলধনে লিখে অন্যান্যতে লিখে দিব, সেটাই হচ্ছে বিষয়। এখন মেয়ের 1 তারিখ লিখে ফেললাম, শেষ। তারপর 7 তারিখ আর একটা বিক্রয় দেখতে পাচ্ছি, নগদ বিক্রয় 30,000 টাকা, তাহলে নগদে বিক্রি করছে, আমরা সেটা কিভাবে লিখবো। তাহলে মেয়ের 7 তারিখ বিক্রয় করছে, সুতরাং আমার এখানে বিক্রয় হিসাব হবে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, জাবাদাটা, সুতরাং আমরা ক্রেডিট হিসাব কাট বিক্রয় হিসাব লিখলাম। কত টাকা জানি ছিল, 30,000 টাকা বিক্রয় করছে 7 তারিখ, 30,000 টাকা বিক্রয় করছে, সুতরাং আবার নগদ টাকা পাইছি কত টাকা, 30,000 টাকা, এবং সেটা থেকে ক্রেডিট হিসাব খাতে কোথায় বসবে, বিক্রয়ে বসবে। আমার বিক্রয় কলাম আছে, সুতরাং আমি বিক্রয়ে 30,000 টাকা বসাই দিলাম। এখন 7 তারিখ শেষ। এখন 15 তারিখ সিমির নিকট পাওনা 20,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 19,750 টাকা পাওয়া গেল। দেখো সিমি এ হচ্ছে তোমার প্রাপ্য হিসাব, সিমি হচ্ছে তোমার কি প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব থেকে তুমি টাকা পাচ্ছ কত, টোটাল 20,000 টাকা, কিন্তু ও তোমাকে দিছে 19,750 টাকা, এবং এটা বলছে পূর্ণ নিষ্পত্তিতে। কি বলছে, পূর্ণ নিষ্পত্তি। পূর্ণ নিষ্পত্তি মানে তুমি ওর কাছ থেকে আর টাকা খুঁজতে পারবে না। যদি খুঁজতে না পারো, আর যে অবশিষ্ট কত টাকা, 250 টাকা, এটা কি, এটাকে বলা হচ্ছে বাট্টা। তোমাকে এই বাট্টাটা এভাবে বের করতে হবে। যদি বাট্টা দেওয়া থাকে সেটা আমরা কিভাবে লিখবো, এখন আমরা সেটা একটু দেখবো। কার কাছ থেকে টাকা পাচ্ছি, আচ্ছা তারিখটা কত, 15 তারিখ। কার কাছ থেকে টাকা পাচ্ছি, সিমির কাছ থেকে। তাহলে আমি সিমি প্রাপ্য হিসাব লিখতে পারি। কত টাকা ওর কাছ থেকে টোটাল কত টাকা পাইছি, নগদ কত টাকা পাইছি, নগদ পাইছি হচ্ছে 19,750 টাকা, এবং বাট্টা কত দিছি, 250, এবং 750 এবং 250 মিলে টোটাল 20,000 টাকা ওর কাছ থেকে আমি পাইছি। ও কি ছিল, প্রাপ্য হিসাব। তাহলে আমি বিক্রয়ে লিখবো না, অন্যান্যতে লিখবো না, আমি লিখবো হচ্ছে 20,000 টাকা প্রাপ্য হিসাবের করে। দেখো ক্রেডিট পাশে টোটাল 20,000 টাকা, এই যে এটা, আর ডেবিট পাশে টোটাল 20,000 টাকা। এভাবে হচ্ছে তোমার ডেবিট ক্রেডিট প্রতিটা লেনদেনের ক্ষেত্রেই মিলতে হবে, আদারওয়াইজ তোমার কিন্তু অঙ্ক হবে না। এখন 15 তারিখ আমরা লিখে ফেললাম। এরপরে আমরা যদি 25 তারিখ দেখি, শিমুলের নিকট ধারে বিক্রয় বাবদ প্রাপ্য 30,000 টাকা, পূর্ণ নিষ্পত্তিতে পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে 19,450 হলো। তাহলে 30,000 টাকা পেতাম আমি শিমুলের কাছ থেকে, কিন্তু ও আমাকে দিছে 29,450, আর বাকিগুলো ও আমাকে দিবে না, কারণ আমি বুঝে গেছি যে পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে। তার মানে আমার আর কত টাকা, 550 টাকায় হচ্ছে ওকে বাট্টা দিলাম। এখন এটা কীভাবে লিখবো, 25 তারিখ কি হিসাব, শিমুল হিসাব, শিমুল প্রাপ্য হিসাব লিখলে বেটার। প্রাপ্য হিসাব কত টাকা, 30,000 নাকি, হ্যাঁ 30,000 এবং 29,450। 30 না, ওর কাছ থেকে কিন্তু নগদ 30,000 টাকা পাই না, ওর কাছ থেকে পাইছি নগদ কত টাকা, 29,450 টাকা। তাহলে আমি এখানে লিখবো 29,450, বাট্টা দিছি বললাম কত, 550। আবার ও আমার যেহেতু প্রাপ্য হিসাব, আমি প্রাপ্য হিসাবের করে কত লিখবো, 30,000 টাকা। এটা কোত্থেকে পাইছি ভাই, এই যে এখানে দেখো আমরা এখানে বের করছি, ওর কাছ থেকে পাইতাম 30,000, নগদ টাকা পাইছি 29,000, আর বাকিগুলো বাট্টা দিয়ে দিছি। ওই বাট্টাগুলো আমরা ওইভাবে এখানে বসাইলাম। তুমি যদি ডেবিট ক্রেডিট দেখো, 29,450 এবং 500, এই দুইটা হচ্ছে টোটাল 30,000, আর ক্রেডিট পাশে আছে টোটাল 30,000। এভাবে হচ্ছে আমার প্রতিটা লেনদেনকে ডেবিট ক্রেডিট মিক্স করে বসাইতে হবে। আমি 25 নাম্বার লিখে ফেললাম, শেষ। এখন আমার সর্বশেষ 28 তারিখের একটা লেনদেন আছে, যেখানে বলা আছে বিনিয়োগের সুদ প্রাপ্তি 4,500 টাকা। 28 তারিখ আমরা লিখে ফেলবো, তাহলে যেহেতু টাকা পাইছি আমাকে অবশ্যই এটা এখানে লিখতে হবে। এখন সুদ হিসাবে পাইছি, সুতরাং আমি বলতে পারি যে বিনিয়োগের সুদ হিসাব, এটা একটু আয়, সুতরাং বিনিয়োগের সুদ হিসাব কত টাকা পাইছি, 4,500 টাকা মনে হয়, হ্যাঁ 4,500 টাকা। তাহলে 4,500 টাকা আমি নগদ টাকা পাইছি। এখন তোমরা একটু খেয়াল করো, 4 এবং 5 কীরকম হয়ে যাচ্ছে, একটু খেয়াল করো। আমি এখানে কোনো বাট্টা দেওয়ার সিস্টেম নয়, বিক্রয় থেকে আমি এই টাকাটা পাই নাই, আমি প্রাপ্য হিসাব থেকে টাকাটা পাই না, আমি পাইছি থেকে অন্যান্য হিসাব থেকে। অন্যান্য হিসাব কেন, কারণ বিনিয়োগের সুদ নামে আমার কোনো কলাম নাই, সে কারণে আমরা অন্যান্য হিসাবের মধ্যে লিখে দেবো। ব্যাপারটা হচ্ছে বিক্রয় এবং প্রাপ্য হিসাবে যদি তুমি লিখতে না পারো, সেটা অন্যান্য হিসাবে চলে যাবে সব কিছু। এভাবে হচ্ছে তুমি নগদ প্রাপ্তি জাবেদাটা করে ফেলবে। আমরা কিন্তু সর্বশেষ লেনদেনটাও তুলে ফেলছি। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সিম্পলি যোগ করতে হবে। যোগ করবো কীভাবে, এই সবগুলো 40,000, 70,000, তাইলে 89,000, 29,450, সবগুলো যোগ করলে তুমি অ্যারাউন্ড 2,37,000 নাকি 40, 70,
70,000, 70,000, 90,000, 90,000, 1,20,000, 1,24,500, তাহলে 1,23,700, 1,23,700 হবে, 1,23,700। তোমরা একটু যোগ করে দেখতে পারো যদি আমার ভুল হয় আর কি। 1,23,000, আমি ক্যালকুলেটর ইউজ করতে পারছি না কারণ আমার আশেপাশে ক্যালকুলেটরটা নাই অ্যাকচুয়ালি। 2,500, তারপর হচ্ছে 5,500, 550। আচ্ছা, আমরা এটা কম্পিউটার ক্যালকুলেটর ইউজ করতে পারতাম, আচ্ছা সমস্যা নেই। যদি কোনো ভুল থাকে, যদি ক্যালকুলেশনে যদি ভুল হয়, তোমরা অবশ্যই এটা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। 250 এবং 550, 700, 800। তাহলে এখন এরপরে এটাতে আছে 30,000, মানে সবগুলো কলামের যোগফলগুলো তুমি সিম্পলি বসাই দিবে আর কি। তারপরে 30,000 এবং 20,000 মিলে হয় 50,000। তারপর এটা হচ্ছে 40,000 এবং 44,500, 44,500। তারপর এগুলো ক্লোজ করে দিতে হবে। এখন এখানে একটা চেকিং এর বিষয় আছে, তোমাকে চেকিংটা অবশ্যই বাধ্যতামূলকভাবে করতে হবে না, কিন্তু তুমি অঙ্ক হয়েছে কিনা সেটা বোঝার জন্য একটু দেখতে পারো। ডেবিট পাশের যোগফল টোটাল কত দেখো, 1,23,700 এবং 800, এই দুইটা যোগ করলে তুমি পাবে 1,24,500। তুমি যদি ক্রেডিট পাশেরগুলো যোগ করো, 30,000, 50,000, 80,000, 80,000 এবং 40,000, 44,500 যদি যোগ করো 1,24,500, তাহলে এই পাশেও 1,24,500, এই পাশেও 1,24,000, মানে ক্রেডিট পাশে 1,24,500। তার মানে আমার অঙ্ক ঠিক আছে, এটাই হচ্ছে ডেবিট ক্রেডিট মিলতে হবে। আবার এটা লিখে দিও না, এটা আমি জাস্ট তোমাকে বোঝার জন্য দেখাইলাম আর কি। তো এই যে চেক করে বুঝতে পারো যে ডেবিট ক্রেডিট সমান হয়েছে, তাহলে তোমার অঙ্ক ঠিক আছে। যদি কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট বক্স। আজকের মতো এখানে।